আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা এমন একটা ঘটনা শুনতে চলেছ বা এমন একটা এপিসোড শুনতে চলেছ যে এপিসোড শুনে তোমাদের দারুণ লাগতে চলেছে। একদম স্কেয়ারি একটা ব্যাপার। যাই হোক, একদম কথা বাড়াবো না, আমরা শুরু করে দেব প্রথম ঘটনা। তবে প্রথম ঘটনায় যাওয়ার আগে বলে দিই, আমরা কিন্তু অলরেডি 95,000 পরিবার কমপ্লিট করে ফেলেছি। খুব তাড়াতাড়ি আমাদের আর 5,000 কমপ্লিট করতে হবে, তাহলেই আমাদের একটা বড় মাইলস্টোন কমপ্লিট হয়ে যাবে। তাই অনেকেই আছো যারা ঘটনা শোনো কিন্তু এই পরিবারে এখনও যুক্ত হওনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাকে একটা ঘটনা পাঠালাম, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবে। দাদা, আমি প্রত্যেক ঘটনাতে নিজের নাম বললেও আজকে আমার নামটা বলছি না। আমি আমার নামটা বলছি না কারণ ঘটনাটা একটা স্টেশনকে কেন্দ্র করে বা স্টেশনের রেল লাইনকে কেন্দ্র করে, আর সেই রেল লাইনটা রানাঘাট স্টেশনের আশেপাশে। সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল না, সে ঘটনার কথা মনে পড়লে আমি এখনও ঠিকভাবে ঘুমোতে পারি না। রাতে চোখ বন্ধ করলেও সেই দৃশ্যটা আবার সামনে ভেসে ওঠে। প্রায় 8-9 বছর আগের ঘটনা। তখন আমি রেলে গ্যাংম্যান হিসেবে কাজ করতাম। আমাদের কাজ ছিল রাতের বেলা লাইনের চেকিং করা, বিশেষ করে একটা নির্দিষ্ট সেকশানে যেখানে প্রায় দুর্ঘটনা ঘটত। কাগজে কলমে এগুলো সাধারণত দুর্ঘটনা বলা হলেও আমরা যারা নিয়মিত এই লাইনে যেতাম তারা বুঝতাম এত সহজ নয়। জায়গাটা একটু আলাদা ছিল। চারপাশে কোনো বাড়িঘর নেই, শুধু ফাঁকা মাঠ, মাঝে মধ্যে শুকনো ঘাস, আর দূরে একটা পুরনো ব্রিজ। ব্রিজটার লোহার গায়ে মরচে পড়ে গেছে। দিনের বেলাতেও ওটা দেখলে অদ্ভুত লাগে, আর রাতে তো কোনো কথাই নেই। লোকজন বলে জায়গাটা অশুভ। আগে নাকি এখানে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। একটা পরিবার সহ কয়েকজন মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে দুর্ঘটনা, কিন্তু ঠিক কী হয়েছিল সেটা কেউ পরিষ্কার জানে না। আমরা এসব বিশ্বাস করতাম না, কারণ আমাদের কাজ ছিল বাস্তব নিয়ে। ভৌতিক ভাবলে কাজ করা যায় না। কিন্তু সেদিন রাতটা আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছিল। সেদিন রাত প্রায় 1টা হবে। আকাশ মেঘলা, চাঁদের আলো নেই, হালকা কুয়াশা পড়েছে। বাতাসে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি আর আমার এক সঙ্গী টর্চ নিয়ে লাইনের পাশে হাঁটছিলাম। আমরা সাধারণত কথা বলতে বলতে কাজ করি, যাতে ভয় না লাগে। কিন্তু সেদিন অদ্ভুতভাবে আমরা দুজনেই চুপ ছিলাম, যেন অজান্তেই একটা চাপা ভয় আমাদের ঘিরে ধরেছিল। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হেডলাইট দেখা গেল। আমরা অভ্যস্ত, তাই সাইডে দাঁড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু ঠিক তখনই আমি এমন কিছু দেখলাম যেটা আজও ভুলতে পারিনি। ট্র্যাকের মাঝখানে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। বয়স হবে 5-6 বছর, একদম স্থির, মাথাটা একটু কাত করা। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনো গ্রাম থেকে এসে ভুল করে ঢুকে পড়েছে। আমি চিৎকার করে বললাম, এই এই সরে যা, যা সরে যা। কিন্তু বাচ্চাটা একদম নড়ল না, ও শুধু আমাদের দিকেই তাকিয়েছিল। আমার সঙ্গীও তখন দেখে ফেলেছে। সে বলল, দৌড়ে গিয়ে সরাতে হবে। আমরা দুজনেই দৌড়তে শুরু করলাম, কিন্তু যতই আমার কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে দূরত্ব কমছে না, যেন আমরা জায়গাতেই দৌড়চ্ছি। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। ট্রেনের শব্দ তখন কানে বাজছে, হেডলাইট চোখে ঝলসে যাচ্ছে। আর হঠাৎ ট্রেনটা যখন একেবারে কাছে, বাচ্চাটা হাওয়ায় মিলিয়ে গেল, ঠিক চোখের সামনে, যেন কেউ আলো নিভিয়ে দিল। আমরা দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লাম। ট্রেনটা আমাদের পাশ দিয়ে চলে গেল।
বাতাসের চাপ আমাদের শরীর একদম কাঁপিয়ে দিল, কিন্তু আমাদের মাথার ভেতর তখন অন্য কিছু ঘুরছে। আমরা দুজনই একে অপরের দিকে তাকালাম। কিছু বলার ভাষা ছিল না। আমরা ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু দুজনই একই জিনিস দেখেছি। সেটা কি করে সম্ভব? আমরা একটু সাহস করে ওই জায়গায় গেলাম যেখানে বাচ্চাটা দাঁড়িয়েছিল। সেখানে গিয়ে দেখি লাইনের মাঝে একটা ছোট্ট পায়ের ছাপ, কাদামাটির উপর পরিষ্কার, কিন্তু আশেপাশে আর কোনো পায়ের ছাপ নেই। যেন হঠাৎ করেই কেউ সেখানে দাঁড়িয়েছে আর আবার হাওয়ায় মিলিয়ে গেছে। আমার সঙ্গী তখন বলল, চল চল এখান থেকে, ভালো লাগছে না। কিন্তু কাজ ফেলে তো আর যাওয়া যায় না, তাই আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। কিন্তু এরপর যা হলো সেটা আরো ভয়ঙ্কর। আমরা যখন ব্রিজটার কাছে পৌঁছালাম তখন হঠাৎ শুনতে পেলাম কারুর কান্নার শব্দ, খুব আস্তে, যেন দূর থেকে আসছে। প্রথমে মনে হলো হয়তো কোনো পশু, কিন্তু শব্দটা স্পষ্ট, একটা শিশুর কান্না, মা মা মা। শব্দটা শুনে শরীরের লোম খাড়া হয়ে গেল। আমরা টর্চের আলো ঘুরিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখা গেল না। শব্দটা যেন চারিদিক থেকে আসছে, কখনো সামনে কখনো পেছনে। আমরা বিভ্রান্ত হয়ে গেলাম। আমার সঙ্গী বলল, তুই শুনছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর হঠাৎ আমাদের টর্চের আলো নিজে নিজে নিভে গেল। দুটো টর্চ একসাথে, এটা সম্ভব না। আমরা চেষ্টা করলাম আবার জ্বালাতে, কিন্তু কিছুতেই জ্বলছে না। চারপাশে একদম অন্ধকার, শুধু দূরে কোথাও একটা হালকা আলো, হয়তো কোনো সিগন্যাল। সেই অন্ধকারের মধ্যেই আবার সেই কান্নার শব্দ, এবার অনেক কাছে, যেন ঠিক আমাদের পাশেই কেউ দাঁড়িয়ে কাঁদছে। আমার বুকের ভেতর তখন বরফের মতো ঠান্ডা। আমি ধীরে ধীরে বললাম, কে আছে? কোনো উত্তর নেই, শুধুই কান্না। তারপর হঠাৎ আমার সঙ্গী আমার হাত চেপে ধরল। তার হাত ঠান্ডা। সে কাঁপা গলায় বলল, ও ওদিকে দেখ। আমি ধীরে ধীরে তাকালাম, আর যা দেখলাম সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। লাইনের ওপর আবার সেই বাচ্চাটা দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে পরিষ্কার। চোখ দুটো একদম ফাঁকা, কালো, যেন কোনো চোখই নেই। আর তার গলা কাটা, সেখান থেকে শুকনো রক্তের দাগ। সে আমাদের দিকে তাকিয়ে আছে আর ধীরে ধীরে হাত তুলে আমাদের ডাকছে। আমার পা যেন জমে গেল, নড়তে পারছিলাম না। আমরা দুজনেই দৌড়তে শুরু করলাম। আমার সঙ্গী হঠাৎ চিৎকার করে উঠল, দৌড়, পালা! আমরা দুজনেই দৌড়তে শুরু করলাম। পেছনে তাকানোর সাহস হয়নি, কিন্তু দৌড়তে দৌড়তে মনে হচ্ছিল কেউ আমাদের পেছন থেকে অনুসরণ করছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, ছোট ছোট পায়ের শব্দ, আর সেই কান্না। আমরা যত দ্রুত পারি দৌড়লাম। অবশেষে যখন সেকশনটা পেরিয়ে একটু আলো এলাম, তখন থামলাম, হাঁপাচ্ছিলাম। পেছনে তাকালাম, কিছুই নেই, সব স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমাদের দুজনেরই অবস্থা খারাপ। আমরা কোনো কথা না বলে সোজা স্টেশনে ফিরে গেলাম। সেদিনের পর আমরা আর কখনো ওই সেকশনে একা যাইনি। পরে পুরনো এক গার্ডের কাছে শুনেছিলাম বহু বছর আগে ওই জায়গায় একটা দুর্ঘটনায় একজন লোক, একটা ছোট বাচ্চা মারা যায় ট্রেনের নিচে কাটা পড়ে। তার মা নাকি তাকে বাঁচাতে গিয়ে নিজেও মারা যায়। তারপর থেকেই মাঝে মধ্যে লোকজন ওই বাচ্চাকে লাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে। কেউ কেউ বলে যে সাহায্য চাইছে, কেউ বলে সে শুধু অপেক্ষা করছে। কিন্তু আমি যা দেখেছি সেটা কোনো সাহায্যের আবেদন ছিল না, সেটা ছিল একটা আটকে থাকা কিছু, যা এখনো মুক্তি পায়নি। আজও যখন রাতে ট্রেনের হুইসেল শুনি, মনে হয় সেই কান্নার শব্দটা আবার কানে ভেসে আসছে। যদিও আমি জানি পরে যেগুলো বললাম সবই আমার কল্পনা, কিন্তু সেই ভয়টা আমাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে ঘটনাটা আমার বারবার এইভাবেই মনে আসে। যাই হোক, আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লেগেছে অমিতদা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি আরও একবার রিকোয়েস্ট করব আমার নামটা এই ঘটনায় না বলার জন্য। ভালো থেকো।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। না না, নাম বলবো না। আমি সবসময় এই বিষয়গুলোকে রেসপেক্ট করি, যে কেউ যদি না চায় যে নাম বলবো না, তাহলে তার নাম বলা হবে না, এটাই আমি মনে করি। কারণ সাধারণত লোকজন নাম বলতে চায়, কিন্তু কেউ যখন নাম বলতে চাইছে না, তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তো আমি এটা সবসময় মনে করি যে যে যেটা চাইছে তাকে সেটা করতে দেওয়া উচিত। যাই হোক, তোমাদের কেমন লেগেছে ঘটনাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি সৌভিক। তুমি আমাকে চিনবে না, বাট আমি তোমার এই পরিবারে অনেক দিন ধরে যুক্ত আছি। আজকে আমি যে ঘটনাটা তোমাকে বলবো না, সেই ঘটনাটা শুনলে ভাবতে বাধ্য হবে যে এমনও কি হয়। আজও এই ঘটনার কথা মনে পড়লে না আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করে ওঠে। প্রায় 7-8-10 বছর আগের কথা। তখন আমি আমার স্বামীর সঙ্গে গ্রামে থাকতাম। আমাদের সংসার খুব একটা বড় ছিল না, স্বামী, আমি আর আমাদের ছোট্ট মেয়ে। সেদিনও অন্য দিনের মতোই আমি দুপুরবেলা হাটে গিয়েছিলাম। আমাদের গ্রামের কাছেই 2 সপ্তাহে 2 দিন বড় হাট বসে। সেখানে সব কিছুই পাওয়া যায়, শাকসবজি, মাছ, মাংস, নিত্য প্রয়োজনীয় জিনিস, সব কিছু। আমি সাধারণত বিকেলের দিকেই বাজার সেরে ফিরি, কারণ তখন ভিড় একটু কম আসে। সেদিনও তাই করেছিলাম। আকাশটা একটু মেঘলা ছিল, তবে বৃষ্টি নামেনি। হালকা একটা গুমট ভাব ছিল চারপাশে। হাট থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। হাতে 2টো ব্যাগ, একটাই সবজি আর অন্যটায় মাছ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম আজ একটু দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে। আমাদের বাড়ি ফেরার পথে একটা পুরনো বাঁশঝাড় পড়ে, তার পাশে দিয়ে একটা সরু কাঁচা রাস্তা গেছে। গ্রামের সবাই ওই পথেই যাতায়াত করে, কিন্তু সন্ধ্যের পর খুব একটা কেউ যায় না, কারণ ওই জায়গাটা নিয়ে অনেক কথাই শোনা যায়। আমি সব কথাই তেমন বিশ্বাস করতাম না, তাই সেদিনও নির্ভয়ে হাঁটছিলাম। কিন্তু বাঁশঝাড়ের কাছে আসতেই হঠাৎ যেন চারপাশটা একটু বেশি চুপচাপ লাগতে শুরু করলো, যেন হাওয়াটা থেমে গেছে। সাধারণত ওই সময় ঝিঝি পোকার আওয়াজ শোনা যায়, কিন্তু সেদিন কিছুই শুনতে পাচ্ছিলাম না, শুধু আমার নিজের পায়ের আওয়াজ। আমি একটু থমকে দাঁড়ালাম। মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো আমার ভুল হচ্ছে। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেলাম আমার পায়ের সাথে সাথে আর একটা পায়ের শব্দ। আমি যত দ্রুত হাঁটছি সেই শব্দটাও তত দ্রুত হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন ধকপক করতে লাগলো। আমি আর পেছনে তাকানোর সাহস পেলাম না, তাই দৌড়ের মতন হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা গলার আওয়াজ শুনতে পেলাম, এই যে, এত তাড়া কিসের? আমি থমকে দাঁড়ালাম। শরীরটা যেন জমে গেল, গলাটা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে পেছনে তাকালাম, কিন্তু আবারও কাউকে দেখতে পেলাম না। মনে হলো হয়তো কেউ মজা করছে। আমি একটু জোরে বললাম, কে কে আছে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু হালকা একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো, যেটা এই গুমোট আবহাওয়াটাই একেবারে অস্বাভাবিক। আমি আর দেরি না করে আবারও হাঁটা শুরু করলাম। এবার প্রায় দৌড়ে চলেছি। বাঁশঝাড়টা পার হলেই আমাদের পাড়ার প্রথম বাড়ি, কিন্তু আজ যেন রাস্তাটা শেষই হচ্ছে না। হঠাৎ মনে হলো আমার হাতে থাকা ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, যেন কেউ নিচের দিকে টানছে। আমি থেমে ব্যাগটা তুলতে গেলাম, কিন্তু যেন মাটির সঙ্গে লেগে গেছে। ঠিক তখনই আমার ডান পাশে বাঁশঝাড়ের ভেতর থেকে একটা খসখস শব্দ হলো। আমি ভয়ে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি।
বাঁশের ফাঁক দিয়ে একটা মুখ, পুরোপুরি স্পষ্ট না, কিন্তু চোখ দুটো জল জল করছে। অদ্ভুত একটা হাসি, ঠোঁটটা কেমন বাঁকা হয়ে আছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। শরীরটা অবশ হয়ে গেল। তারপর হঠাৎই মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখলো, ঠান্ডা বরফের মতো। আমি ঝট করে পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাতটা তখনও আমার কাঁধে। আমি সেটা ঝেড়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল কেউ আমাকে জোর করে দাঁড় করিয়ে রেখেছে। তারপর হঠাৎই আমার মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। চোখের সামনে সব কিছু ঘুরতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমি পড়ে যাচ্ছি, কিন্তু শরীরটা যেন আমার কথা শুনছে না। এরপর কি হয়েছে আমি ঠিক মনে করতে পারি না। শুধু এটুকু মনে আছে, আমি মাটিতে পড়ে যাওয়ার আগেই সেই গলাটা আবার শুনেছিলাম, এখন থেকে তুই আমার। এরপর সব অন্ধকার। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আমাদের বাড়িতে। চারপাশে অনেক লোক, আমার স্বামী, পাশের বাড়ির লোকজন, সবাই খুবই চিন্তিত। আমি উঠে বসতে গিয়ে বুঝলাম আমার পুরো শরীরটা ব্যথা করতে শুরু করেছে। মাথাটা খুব ভারী লাগছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন সবাই বলল আমাকে নাকি বাঁশঝাড়ের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। একজন লোক সন্ধ্যায় বাড়ি ফিরছিল। সে আমাকে দেখে চিৎকার করে লোকজন জড়ো করে। তারপর সবাই মিলে আমাকে ধরে বাড়িতে নিয়ে আসে। আমি সব শুনে চুপ করে রইলাম, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম ব্যাপারটা স্বাভাবিক না। সেই রাত থেকেই আমার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হলো। আমি মাঝরাতে ঘুম থেকে উঠে বসে পড়তাম। কখনো নিজের সাথে নিজেই কথা বলতাম, কখনো হাসতাম, কখনো কাঁদতাম। আমার স্বামী খুব ভয় পেয়ে গেল। একদিন তো সে দেখলো আমি ঘুমের মধ্যে উঠে বাইরে চলে যাচ্ছি। সে আমাকে থামাতে গেলে আমি নাকি তার দিকে এমনভাবে তাকাচ্ছিলাম যেটা আমার নিজের চোখ হতেই পারে না। চোখ দুটো লাল, মুখে সেই বাঁকা হাসি, ঠিক যেমনটা আমি বাঁশঝাড়ে দেখেছিলাম। এরপর গ্রামের একজন বয়স্ক মানুষ বললেন এটা নাকি ধরা, কেউ আমাকে পেয়েছে। সেই বাঁশঝাড়ে নাকি অনেক বছর আগে এক মহিলার মৃত্যু হয়েছিল। সে নাকি প্রায়ই লোকজনকে এভাবে ডেকে নেয়। আমি সব শুনে আরও ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানতাম আমি সত্যিই কিছু একটা দেখেছিলাম। এরপর আমার জন্য ওঝা ডাকা হলো। সে এসে নানান রকম মন্ত্র পড়তে লাগলো, আগুন জ্বালালো, ধূপ দিল। আমি তখন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। হঠাৎই আমার মুখ দিয়ে অন্যরকম গলায় কথা বেরোতে লাগলো। আমি নিজেই শুনতে পাচ্ছিলাম, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সেই গলাটা বলছিল আমি ওকে ছাড়ব না, ও নিজে আমার কাছে এসেছে। সবাই ভয়ে স্তব্ধ। ওঝা তখন আরও জোরে মন্ত্র পড়তে লাগলো। ধীরে ধীরে আমি আবার অচেতন হয়ে পড়লাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল তখন আমি একটু স্বাভাবিক বোধ করছিলাম, কিন্তু সেই ঘটনার পর আমি আর কোনোদিনও সন্ধ্যের পর একা বাইরে বের হইনি। আজও যদি ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হয় আমি অন্য রাস্তা ধরি। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন অমিতদা, মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে এখনও সেই গলাটা শুনতে পাই, খুব আস্তে, কানের কাছে এসে বলে আমি আছি। জানি না এই ঘটনাটা কতটা তোমাদের ভয় পাওয়াবে, কিন্তু এই ঘটনাটা আমাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমি জানি এটা খুব একটা ভয়ের ঘটনা হয়তো তোমাদের কাছে না, কিন্তু যার সঙ্গে ঘটনা ঘটে সেই একমাত্র বোঝে যে ব্যাপারটা কতটা কষ্টের। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। আমি তোমার অনেক বড় ভক্ত। তোমার সুমধুর কণ্ঠে এই ঘটনাটা শুনলে আমি খুব আনন্দিত হব, তাই প্লিজ পড়ে শুনিও। একদম, থ্যাংক ইউ ভাই। ঘটনাটা ভালো, নো ডাউট ভালো। এরকম ঘটনা শুনলে আরও বেশি রিয়াল ফিল হয়, কারণ বেসিক্যালি ভূতের ঘটনাগুলো ঠিক এই রকমই হয়ে থাকে, যেগুলো অ্যাকচুয়াল ঘটনা। কিছু কিছু ঘটনা থাকে না যেগুলো সত্যি, কিন্তু শুনে মনে হয় হ্যাঁ এটা কি হতে পারে। আজকের এই ঘটনাটা কিন্তু ঠিক সেরকম না। যাই হোক, তবু আমি বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও।
চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। দাদা নমস্কার। আজকে আমি তোমাকে আমার এক বন্ধুর জীবনের ঘটনা বলবো। আমি ঘটনাটা একটু গল্পের আকারে লিখছি। আমার এই বন্ধুটার নাম ছিল বিজয়। অ্যাকচুয়াল এটা নাম না। ও পশ্চিমবঙ্গের এক বসন্তপুর নামে ছোট্ট গ্রামে 2007 সালে জন্মগ্রহণ করে। ওর পরিবার ছিল খুবই দরিদ্র। ওর ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন কোনো মনোযোগ ছিল না। 2020 সালে হঠাৎ করে করোনা ভাইরাস পৃথিবীর বুকে মারাত্মক আকার ধারণ করে। এর ফলে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ হয়ে যায়। ও তখন ক্লাস 10-এ পড়তে পড়তে পড়াশোনা বন্ধ করে দেয়। ওদের সংসারে এতই অভাব অনটন দেখা দিয়েছিল যে ওকে পড়াশোনা করতে করতে লকডাউনে মিষ্টির দোকানে কাজ করতে হয়। ও ছোটো থেকেই খুব খেতে ভালোবাসে। ও যখন মিষ্টি বানাতো তখনও মাঝে মধ্যেই ভাবতো কখন সবাই আড়াল হবে, তাহলে ও কিছু মিষ্টি খেতে পারবে। ওর দাদু রান্নার কাজ করতে পারে। ওর দাদু একবার দুর্গাপূজায় কলকাতার রান্নার কাজ অর্ডার নিয়েছিল। ও তার সাথে গিয়েছিল দাদুকে সহযোগিতা করার জন্য। পুজো শেষে যখন ওরা আশেপাশে ফিরছিল তখন কমিটির ছেলেমেয়েরা বিজয়ের হাতে কিছু কিছু করে সবাই টাকা দিয়েছিল, যাতে করে ও কিছু কেনাকাটা করতে পারে। এর জন্য বিজয় খুবই খুশি ছিল। সত্যি কথা বলতে বিজয় খুবই দুস্থ প্রকৃতির ছেলে ছিল। ওর দুষ্টুমিতে পাড়ার কোনো মানুষই সুখে শান্তিতে বসবাস করতে পারত না, বিশেষ করে পাড়ার অল্প বয়সী মেয়েরা। এভাবেই বিজয়ের দিন চলত। কিন্তু কতদিনই বা পাড়ার লোকজন এই ব্যাপারটা মেনে নিতে পারত। এক এক করে প্রতিদিন বিজয়ের মা বাবার কাছে অভিযোগ আসতে লাগলো। বিজয়ের কাকার মুম্বাইতে সোনার দোকান আছে। বিজয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওর বাবা মা ওর কাকার কাছে মুম্বাইতে পাঠিয়ে দেয়। মুম্বাই আসার পর মার্ক ডিনাইট নামে একটা জুয়েলারি কোম্পানিতে ওর কাকা কাজে লাগিয়ে দেয়। প্রথম দিন সমরদা নামে একজন ওকে স্টেশন থেকে নিয়ে আসতে যায়। বিজয় যখন প্রথম কোম্পানির মেন গেটে পা রাখে তখন কিছুটা বিস্মিত হয়ে পড়েছিল। যেন এক আলাদাই দুনিয়ায় পৌঁছে গেছে সে, যেন এক জেলখানা। একবার ঢুকলে আর বের হওয়ার যায় না। ও ফাইলিং লেজারের মতন কাজ শিখতে শুরু করে। এরপরে ওর একটু চেহারার বর্ণনা দেওয়া যাক। ও ছিল লম্বায় 5 ফুট, গায়ের রং ছিল শ্যামলা বর্ণ, দাঁতগুলো ছিল উঁচু উঁচু, পটল চেরা চোখ, আর সর্বোপরি ও সবার সাথে প্রচুর কথা বলতে ভালোবাসে এবং জোরে জোরে। এজন্যে ওকে মামার কাছ থেকে অনেক কথাও শুনতে হয়। এতে কিছুক্ষণের জন্য ওর মন খারাপ হয়ে যায় ঠিকই, কিন্তু পরক্ষণেই ও সব কিছু ভুলে যায়, কারণ ওর মনটা খুব পরিষ্কার ছিল। একদিন সুব্রতদা নামে একজন কারিগর দুপুরের খাবারের সময় তার স্ত্রীকে ভিডিও কল করছিল। ঠিক এই সময় বিজয় পাশ থেকে লম্বা দুটো দাঁত বের করে উকি মারছিল। এটা দেখে বিজয় তার বউ বলে উঠল, এটা কে গো, মুড়োর মতন দাঁত বের করে দেখছে? তখন এই কথাটা সব কারিগররাই শুনছিল এবং তারপর থেকে ওর নাম হয়ে যায় মূলো। সবাই ওকে মূলো বলেই ডাকত। তাছাড়াও ওর আরও অনেক নাম ছিল, যেমন ওর মা বলতো পটল চেরা চোখ, ওর মামার বাড়ির লোক বলতো খাদন, ওর কাকা বলতো বিশ্ব, কোম্পানিতে সুমন্তদা বলতো খোকা, সমরদা বলতো লাউঠো। এতে ওর কিছুতেই খারাপ মনে হতো না, বরং ওর ভালোই লাগতো। সবচেয়ে যেটা বিশেষ ব্যাপার ছিল, ও মাংস খেতে ভীষণ ভালোবাসত। কেউ কোনোদিন মাংস নিয়ে আসলে ওর জন্য রেখে দিত, তবে ও কখনো মাংস নিয়ে আসলে কাউকে কোনোদিন দিত না। এভাবেই দিন চলত। আমাদের ম্যানেজার সুদীপদা ওকে খুব ভালোবাসত। তারপর হঠাৎ একদিন বিজয় লেজার কারেন্ট শক খেয়ে মারা যায়। এতে আমরা সবাই খুব কান্নায় ভেঙে পড়ি, বিশেষ করে সুদীপদা কান্নায় ভেঙে পড়ে। এর কিছুদিন পর থেকে কোম্পানিতে কিছু অলৌকিক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। নিজে থেকেই কোম্পানিতে জলের ট্যাপ খুলে যায়। রাতে আমরা নল বন্ধ করে গেলেও সকালে এসে দেখি ডিপার্টমেন্ট জলে ভিজে গেছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। এরপরে সুশান্তদা নামে একজন লেজার রুমে একদিন হঠাৎ করেই কিছু একটা ছায়ামূর্তি দেখতে পাই। দেখে আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ে। সে চিৎকার শুনতে পেয়ে আমরা টর্চ জেলে সেখানে যাই এবং তাকে সেখান থেকে বের করে নিয়ে আসি। চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হয়।
দেবুদা তাকে তারপর জিজ্ঞেস করে যে কী হয়েছিল। তাতে সুশান্তদা বলে ওঠে যে একটা ছায়ামূর্তি দেখেছে, লম্বা লম্বা দুটি দাঁত বের করে আমার দিকে হাসছিল। তখন আমাদের আর বুঝতে বাকি রইল না যেটা আর কেউ না, সে বিজয়। সে মূলভূতে পরিণত হয়েছে। এই কথাটা আস্তে আস্তে পুরো কোম্পানিতে ছড়িয়ে যায়। আমরা আতঙ্কে থাকি এবং অনেক কারিগর কাজ ছেড়ে পালিয়ে যায়। হঠাৎ একদিন অনেক কাজের চাপের জন্য আমরা অনেক রাত পর্যন্ত কাজ করি। রাত 12:30 লক্ষ্মীদার আর্তনাদে আমরা ছুটে যাই। গিয়ে দেখি লক্ষ্মীদা বাথরুমের ভেতরে চিৎকার করতে করতে বলছে, মূলভূত আমায় মেরে ফেললো রে, মেরে ফেললো, এবং বাথরুম থেকে ছুটে আসতে থাকে। হঠাৎ একদিন কোম্পানির ভেতরে অস্বাভাবিক হাসির শব্দ শোনা যায়। কোনো দিন দেখা যায় কাজের ডিজাইনগুলো চারিদিকে ছড়িয়ে আছে। আবার একদিন দেখি লাইট অটোমেটিক জ্বলছে আর নিভছে। এভাবে চলতে চলতে কোনো কারিগর আর কাজে আসতে চাইল না এবং কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। পরে অনেকের সাথে আলোচনা করে জানা গিয়েছিল যে কোম্পানিতে একটি ম্যাডামের সাথে বিজয়ের প্রেম ছিল এবং মেয়েটি বিজয়কে ছেড়ে দেওয়ায় বিজয় কারেন্টের শক খেয়ে নিজে থেকে আত্মহত্যা করে। আর আত্মহত্যা করার আগেই মেয়েটি কাজ ছেড়ে চলে গিয়েছিল। এরপর আর কেউ কোনোদিনও কোম্পানির ধারে কাছেও ভেরে না। তো এই ছিল আমার ঘটনা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আর এই ঘটনাটা আমি আগে কোথাও শেয়ার করিনি। ভালো থেকো, গুড নাইট। ইতি সৌরভ সামুই, সুব্রত রায়, দেবু ডলুই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 3 নম্বর ঘটনা। আশা করছি প্রত্যেকটি ঘটনায় তোমাদের দারুণ লাগছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জয়তী পাণ্ডে, সেকেন্ড কমেন্ট করেছে সুনীতি দেবনাথ, থার্ড কমেন্ট করেছে বৈষ্ণবী দেবী দাসী। 3 জনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, আরমান খান, সুতৃষ্ণা রয়, মিঠু দত্ত, দেব ঘোষাল, নিবেদিতা হালদার, বাবর এসকে, সুমন্ত দাস, এসকে আরাফুল হোসেন, মামুন মণ্ডল, মৌসুমী ব্লগস, অঞ্জলি মণ্ডল, দেব ঘোষাল, কবিতা সরকার, কার্তিক মণ্ডল, আরিয়ান চক্রবর্তী। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, মিনু মাহাতো। লিখেছে দাদা আমার নাম বলবে, আমি ছোট্ট মৃন্ময়, আমার বয়স 8 বছর। হ্যালো মৃন্ময়। তারপরে কমেন্ট করেছে সৌরভ মণ্ডল, লিখেছে একটু হ্যালো করে বলতে। হ্যালো সৌরভ। তারপরে আরও কমেন্ট করেছে শান্তনু ভট্টাচার্য, লিখেছে হাই করে বলতে। হ্যালো শান্তনু। তারপরে আরও কমেন্ট করেছে মিঠুন মিশ্রা, কার্তিক সাহা, নির্মল, শুভশ্রী ব্যানার্জি, সাথী, আশিক শেখ, ঋত্বিক দে। লিখেছে প্লিজ দাদা আমার নামটা একবার বলো, অর্ঘ দে। আর হ্যাঁ, আমার দিদিও তোমার ফ্যান, তাই ওর নামটা বলো, ঋত্বিকা দে। হ্যালো ঋত্বিকা। তারপরে কমেন্ট করেছে রাহুল অফিসিয়াল। সুমিত ঘোষ লিখেছে আমি ভূতের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দাদা, একদম। তারপরে কমেন্ট করেছে প্রশান্ত এস, লিখেছে আমার ভাই তোমার খুব ভিডিও দেখে, ওর নামটা নিও, ওর নাম প্রশান্ত। হ্যালো প্রশান্ত। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, সোমা দাস। লিখেছে দাদা আপনি ভালো আছেন তো, আর আমার একটু ঘটনাটা শোনাও, আমি খুব খুশি হব, আরেকবার আমাকে নক করো। তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি, শান্তর দুনিয়া। লিখেছে আমি মধ্যমগ্রাম থেকে শুনছি। হ্যালো শান্ত। সৌভিক মণ্ডল লিখেছে তোমার ঘটনাগুলো দাদা যখনই শুনি ভয় তো লাগে, কিন্তু না শুনে থাকতেও পারি না। তোমার গলার আওয়াজ যদি একদিন না শুনি মনে হয় কি যেন মিস করলাম। থ্যাংক ইউ সো মাচ, মিনস এ লট। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, লিখেছে এই বৃষ্টির ওয়েদারে অমিতা তোমার মুখে ঘটনা সোনার আমেজটাই আলাদা, সোনার আমেজ দ্বিগুণ বেড়ে যায়। থ্যাংক ইউ। কার্তিক মণ্ডল লিখেছে দারুণ। দিবশ্রী দাস লিখেছে অসাধারণ সব ঘটনা, বৃষ্টির সময় জমে উঠেছে। বৈষ্ণবী দেবী দাসী লিখেছে হাসপাতালের ঘটনা রোমহর্ষক সত্য হয় জানি, ইন্টারেস্টিং ঘটনা। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এনডি মজবুনিয়া, গীতা গোস্বামী, বিকাশ মুর্মু। লিখেছে হাই অমিতদা, আমি মিষ্টি মান্দি, আমি এখন মেদিনীপুর হাসপাতালে থাকি, আর এখন তোমার ঘটনা শুনছি। কেন গো, হাসপাতালে কেন? তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, রিয়া বৃষ্টি। লিখেছে কেমন আছো, কাল আমার ঘটনা শোনা হয়নি, ডিউটি ছিল তাই আজ শুনলাম, দারুণ লাগলো ঘটনাগুলো। থ্যাংক ইউ সো মাচ। তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।